হ্যালো সবাইকে। আজকে আমরা 4 নাম্বার ক্লাসে চলে আসছি। 4 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা মেইনলি কিছু এক্সট্রা টপিক পড়বো। আগের ক্লাসগুলোতে আমরা যে টপিকগুলো পড়ছিলাম ওইটার সাথে আরও কিছু এক্সট্রা টপিক আমরা পড়বো। ওইখানে কিছু ছোট ছোট টপিক ছিল যেগুলো আসলে আমি কভার করিনি আগের ক্লাসগুলোতে, কারণ আগের ক্লাসগুলোতে আমরা বেসিক্যালি কিছু ইম্পর্টেন্ট টপিক দেখছি যেগুলো রিটেন এবং ভাইভাতে ধরে। আজকের এই ক্লাসটাতে আমরা কিছু এক্সট্রা টপিক পড়বো, বাট এগুলোও রিটেনে কম বেশি আসে, আবার অনেক মেডিকেলে দেখা যায় যে আজকে যেই টপিকগুলো পড়াচ্ছি এগুলো নিয়েই একটা সেপারেট আইটেম হয়। তো আজকের ক্লাসটা আসলে খুব বেশি বড় হবে না, ছোট একটা ক্লাসই হবে। তো এইখানে আমরা বেশ কিছু টপিক আমরা একটু কভার করব, ছোট ছোট কিছু টপিক, বাট এই টপিকগুলো আসলে যেমন ইম্পর্ট্যান্ট এবং তেমন হচ্ছে ইন্টারেস্টিং কিছু টপিক আর কি। তো চলো আমরা হচ্ছে আমাদের ফার্স্ট টপিকে আসি। ফার্স্ট টপিকটা হচ্ছে আমাদের অব্লিগেটরি ইউরিন ভলিউম। অব্লিগেটরি ইউরিন ভলিউম। এখন অব্লিগেটরি ইউরিন ভলিউম বলতে কি বোঝায়? অব্লিগেটরি ইউরিন ভলিউম এই জিনিসটার মানে হচ্ছে, আমরা যদি ডেফিনেশনটার দিকে তাকাই, ডেফিনেশন আমরা বলতেছি যে ইট ইজ দি মিনিমাম ভলিউম অফ ইউরিন রিকোয়ার্ড টু এক্সক্রিট দ্য এক্সক্রিটেবল সলিউড লোড অ্যাট ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ইন অ্যান ইন্ডিভিজুয়াল পার ডে। দেখো ডেফিনেশনটা অনেক, মানে আমরা ডেফিনেশন বায়োকেমিস্ট্রির ডেফিনেশনগুলো দেখছি যে এই ডেফিনেশনগুলো আসলে ডেফিনেশন অনুযায়ী অনেক কথাবার্তা থাকে, বাট ডেফিনেশনটা যদি আমরা একটু ক্র্যাক করি বা ভিতরে যাই ডেফিনেশনের, তাহলে দেখবো যে আসলে অল্প একটা দুইটা কথায় অনেক জটিল ভাষায় লেখা ট্রাই করছে। তো এইখানেও ব্যতিক্রম নাই। আমাদের এইখানে এই অব্লিগেটরি ইউরিন ভলিউম এই জিনিসটা মানে আসলে কি বুঝাইতে চাচ্ছে সেটা যদি আমরা বলি, আমাদের বডিতে কিছু সাবস্টেন্স আছে যেগুলোকে আমাদের এক্সক্রিট করতে হবে, রাইট? কিছু সলিউট আছে যেটা আমাদেরকে এক্সক্রিট করতেই হবে, রাইট? সো এই যে সলিউটগুলো আছে যেগুলো আমাদের এক্সক্রিট করতে হবে, অর্থাৎ এক্সক্রিটেবল সলিউট, এই যে এক্সক্রিটেবল সলিউট যেটা আমাদেরকে এক্সক্রিট করতে হবে, কেমন? তো যেই সলিউটগুলো আমাদেরকে এক্সক্রিট করতে হচ্ছে, অর্থাৎ এক্সক্রিটেবল সলিউট, এদের একটা লোড আছে, রাইট? এটাকে আমরা বলি এক্সক্রিটেবল সলিউট লোড, ঠিক আছে? এক্সক্রিটেবল সলিউট লোড। আচ্ছা, আমাদের যেই ইউরিনের ভলিউমটা প্রয়োজন, আমাদের মিনিমাম যেই ভলিউমের ইউরিন প্রতিদিন পাস আউট করতে হবে টু এক্সক্রিট দিস এক্সক্রিটেবল সলিউট লোড, অর্থাৎ যেই এক্সক্রিটেবল সলিউটগুলো আছে এটা এক্সক্রিট করার জন্য আমাদের মিনিমাম যতটুকু ইউরিন বা ইউরিনের ভলিউম প্রয়োজন সেটাকে আমরা বলতেছি অব্লিগেটরি ইউরিন ভলিউম। সো এইখানে একটা জিনিস আমি একটু বলি, আমি আগের ক্লাসে অসমোলারিটি পড়াইতে যে বলছিলাম, মনে আছে যে আমরা যদি ভলিউম বাড়াই তাহলে কি হবে? কনসেন্ট্রেশন, ভলিউম বাড়লে কনসেন্ট্রেশন কমে যায়, আর ভলিউম যদি কম হয় তাইলে আমাদের কনসেন্ট্রেশন হবে বেশি। সো দেখো আমরা মিনিমাম অ্যামাউন্ট অফ ইউরিনের ভলিউমের মাধ্যমে আমাদের ফুল বডির যেই এক্সক্রিটেবল সলিউটটা আছে সেইটা বের করব। সো এখন একটু দেখো তো, এক্সক্রিটেবল সলিউট লোড যতটুকু আছে এটা কিসের মাধ্যমে বের করতেছি? আমরা মিনিমাম ভলিউম অফ ইউরিনের মাধ্যমে। তার মানে ভলিউম যদি কমে যায় তাইলে এই এক্সক্রিটেবল সলিউটটার বা আমার যে ইউরিনের কনসেন্ট্রেশনটা আছে এইটা কি ম্যাক্সিমাম হয়ে যাবে না? কারণ আমি খুব অল্প পরিমাণ ইউরিন ভলিউমের মাধ্যমে আমি আমার যে এক্সক্রিটেবল সলিউটগুলো আছে সেটাকে এক্সক্রিট করে দিচ্ছি। সো এর পরের কথাটা আমরা সেটাই বলতেছি যে অ্যাট ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, ঠিক আছে? সো এখানে মেইনলি অব্লিগেটরি ইউরিন ভলিউম বলতে আমি কি বুঝাইলাম? মেইনলি অব্লিগেটরি ইউরিন বলতে আমি বুঝাইলাম যে আমার হচ্ছে মিনিমাম যেই পরিমাণ ভলিউমের ইউরিন আমাকে প্রডিউস করতে হবে টু এক্সক্রিট দি এক্সক্রিটেবল সলিউট লোড, অর্থাৎ আমার বডির এক্সক্রিটেবল সলিউটগুলো বের করার জন্য মিনিমাম যেই ভলিউমের ইউরিনগুলো বা ইউরিনটা প্রডিউস করতে হবে। এখন যদি আমি মিনিমাম অ্যামাউন্ট বা মিনিমাম ভলিউমের ইউরিন তৈরি করি তাহলে অ্যাট দ্য সেম টাইম আমার কি হয়ে যাচ্ছে? অ্যাট ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনেই তো আমাকে প্রডিউস করতে হবে, রাইট? আমি যদি কনসেন্ট্রেশন লেভেলটা আমার ম্যাক্সিমাম না হয় তাহলে কি ইউরিনের ভলিউমটা মিনিমাম হবে? অবশ্যই হবে না। আমরা আগের ক্লাসে অসমোলারিটির ক্লাসে এই জিনিসটা দেখছি। সো এখানে আমাদের মেইন কথা হচ্ছে যে অব্লিগেটরি ইউরিন ভলিউম, যেহেতু এটা একটা ভলিউম প্রশ্নের মধ্যে বলতেছি ইউরিন ভলিউম, তার মানে অব্লিগেটরি ইউরিন ভলিউম হচ্ছে সেই মিনিমাম অ্যামাউন্ট অফ ইউরিন ভলিউম যেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড টু এক্সক্রিট দি এক্সক্রিটেবল সলিউট লোড অ্যাট ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, ঠিক আছে? ইন পার ডে, ঠিক আছে?
তো এই ছিল হচ্ছে আমাদের অব্লিগেটরি ইউরিন ভলিউমের ডেফিনেশনটা। আমি ডেফিনেশনটা বুঝাইলাম এই কারণেই, কারণ এখানকার যতগুলো কথা আছে আমরা এখানে দুইটা জিনিস একটু আলাদা করে হাইলাইট করি, যে এক্সক্রিট দ্য এক্সক্রিটেবল সলিউট লোড এবং হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। এই দুইটা জিনিস অবশ্যই আমার অব্লিগেটরি ভলিউমের উপর বা অব্লিগেটরি ভলিউম এই দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। কারণ এইখানে হচ্ছে আমরা যদি যেটা দেখতেছিলাম যে অব্লিগেটরি ইউরিন ভলিউম বলতে বোঝাচ্ছে যে আমরা কতটুকুন বা মিনিমাম অ্যামাউন্ট অফ ইউরিন এক্সক্রিট করার মাধ্যমে আমার বডির যেই এক্সক্রিটেবল সলিউটটা আছে এটাকে বের করে দিব। সো এই দুইটা জিনিসের উপরে আসলে ডিপেন্ড করবে। এখন এই যে এখানে যে দুইটা ফ্যাক্টর আমাদের কাজ করতেছে, অর্থাৎ একটা হচ্ছে টোটাল এক্সক্রিটেবল সলিউট লোড, আমাদের যে এক্সক্রিটেবল সলিউট লোডটা আছে এইটা কত, এইটা হচ্ছে আমাদের 600 থেকে 800 মিলি অজমোল পার ডে। কেমন? আচ্ছা, একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের আমার নর্মাল ক্যাটাবলিক স্টেটে এক্সক্রিটেবল সলিউট লোডটা হচ্ছে 600 থেকে 800 মিলি অসমোল পার লিটার। আর এই যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন এটা কে করবে? কিডনি করবে বা রেনাল কনসেন্ট্রেশন হবে। সো আমরা দেখি আমাদের রেনালের এটা যেমন একটা বললাম ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর হচ্ছে রেনাল ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং পাওয়ার। ঠিক আছে, কনসেন্ট্রেটিং পাওয়ার। আচ্ছা, এইটা কত? যেহেতু ডেফিনেশন আমরা দেখলাম এই দুইটা জিনিসের কথা, সো এই দুইটাই ফ্যাক্টর এবং এটা আমাদের লাগবে যে রেনাল ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন পাওয়ার কত। সো এটা হচ্ছে আমাদের কিডনি বা রেনাল সিস্টেমটা আমাদের ডেইলি এর সব থেকে মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কনসেন্ট্রেটিং পাওয়ার হচ্ছে 1200 থেকে 1400 মিলি অজমোল পার লিটার। ঠিক আছে, একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তার রেনাল সিস্টেমটা 1200 থেকে 1400 মিলি অসমোল পার লিটার, এই অ্যামাউন্টের আমার হচ্ছে এই অ্যামাউন্টটা তার ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং পাওয়ার। কেমন? আচ্ছা, এখন তাইলে আমরা যদি এইখান থেকে বের করতে চাই যে আমার অব্লিগেটরি ইউরিন ভলিউম কত হবে, এটা খুব সিম্পলি আমরা বের করে ফেলতে পারবো। অব্লিগেটরি ইউরিন ভলিউম এটা হচ্ছে আমার এই এক্সক্রিটেবল সলিউট লোড হবে না, এক্সক্রিটেবল সলিউট লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং পাওয়ার। ঠিক আছে, ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং পাওয়ার অফ কিডনি কত কত ছিল? দুইটা ভ্যালু, একটা ছিল হচ্ছে আমার 700 মিলি অসমোল পার লিটার, ধরো এটা যেহেতু 600 থেকে 800 আমরা এবারে যে 700 ধরি, আর কিডনিটা আমরা 1400 ধরি হিসাবের ক্যালকুলেশনের সুবিধার্থে। ঠিক আছে, 1400, তাইলে এটা আসবে হচ্ছে 0.5 লিটার পার ডে আসবে, যেটা হচ্ছে 500 ml পার ডে। সো আমাদের ওই আমার বডির ফুল এক্সক্রিটেবল যেই সলিউটগুলো আছে, এক্সক্রিটেবল সলিউট, এটা আমরা যদি ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনের থ্রুতে বের করতে চাই তাইলে আমাদের মিনিমাম কতটুকুন ভলিউমের ইউরিন পাস করতে হবে? 500 ml পার ডে। অর্থাৎ আমি যদি ডেইলি 500 ml পার ডে এই অ্যামাউন্টে ইউরিন এক্সক্রিট করতে পারি বা ইউরিন প্রডিউস করতে পারি, তাইলে আমার বডির যেই এক্সক্রিটেবল সলিউটগুলো আছে সেইটা আমি ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে আমি বডি থেকে বের করতে পারবো। আর ডেইলি যেই অ্যামাউন্ট আমরা তৈরি করতেছি, যে মিনিমাম ভলিউমের ইউরিন, সেটাকেই আমরা বলছি অব্লিগেটরি ইউরিন ভলিউম। এখন এই অব্লিগেটরি ইউরিন ভলিউমের আসলে ইম্পর্টেন্সটা কোথায়? ইম্পর্টেন্সটা হচ্ছে আমরা যদি এই 500 ml এর কম, অর্থাৎ অব্লিগেটরি ইউরিন ভলিউমের কম অ্যামাউন্ট অফ ইউরিন আমরা বের করি, অর্থাৎ এর থেকে যদি লেস হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলি অলিগো ইউরিয়া। ঠিক আছে, অলিগিউরিয়া। ঠিক আছে, অলিগিউরিয়া। আচ্ছা, আর হচ্ছে যদি আমার 500 ml পার ডের থেকে বেশি পরিমাণ আমি বের করি, এর থেকে যদি মোর অ্যামাউন্ট, সরি 500 ml না, ভুল বললাম, যদি হচ্ছে আমার ইউরিনের অ্যামাউন্ট আমরা 300 মানে 3000 ml বা 3 লিটার বা 3 লিটার পার ডে এই অ্যামাউন্টটাতে এক্সক্রিট করি বা এর থেকেও বেশি অ্যামাউন্ট এক্সক্রিট করি, সেটাকে আমরা বলবো পলি ইউরিয়া। তাইলে অলিগিউরিয়া হচ্ছে আমার যদি 500 ml এর কম আমরা বের করি তাহলে এটা হচ্ছে অলিগিউরিয়া, আর যদি 3 লিটারের বেশি বের করি সেটাকে আমরা বলবো পলিইউরিয়া। সো এই জন্য আমাদের আসলে এই অব্লিগেটরি ইউরিন ভলিউমটা লাগবে। আর
অব্লিগেটরি ইউরিন ভলিউমের, তাইলে আমাদের ইম্পর্টেন্সটা কোথায় আসতেছে? অব্লিগেটরি ইউরিন ভলিউমের ইম্পর্টেন্সটা আসতেছে এই জায়গায় যে আমার বডির যেই এক্সক্রিটেবল সলিউডগুলো আছে এটা বের করার জন্য আমার এই অব্লিগেটরি ইউরিন ভলিউমের অ্যামাউন্ট অফ ইউরিন অবশ্যই বডি থেকে বের করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। সো এইটা ছিল হচ্ছে আমাদের অব্লিগেটরি ইউরিন ভলিউম। এখান থেকে বেসিক্যালি ডেফিনেশনটাই তোমাদের কাছে একটু ডিটেইল জানতে চাই, যে ডেফিনেশন, আমি ডেফিনেশনটা বললাম এই কারণে, এত ভেঙে চুরে ডেফিনেশনটাই বললাম এই কারণে, কারণ ডেফিনেশনটা আসলে টিচাররা মানে তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করার পরে এই যে যেই 2-3টা কথা, যে মিনিমাম ভলিউম অফ ইউরিন এইটা একটা কথা, এবং তারপরে হচ্ছে এই সলিউট লোড, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। এই 3টা ওয়ার্ড কিওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? এই 3টা ওয়ার্ডই তোমাকে ইলাবোরেটলি জিজ্ঞেস করবে যে 3টার সাথে 3টার রিলেশনটা কী। সো তখন তোমাকে এই সূত্রের মাধ্যমে বুঝাই দিতে হবে যে 3টার সাথে 3টার সম্পর্কটা কী। অ্যান্ড এইটার জন্যই আসলে এই ডেফিনেশনটা যেহেতু জিজ্ঞেস করে খুব বেশি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা একটু ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, আমরা নেক্সট টপিকে আসবো। নেক্সট টপিক হচ্ছে ডাইউরেসিস। আচ্ছা, সো চলো ডাইউরেসিসটা দেখি। ডাইউরেসিস মানে কি? ডাইউরেসিস মানে আমি যদি সহজে বলি যে এটার মানে হচ্ছে ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন। মানে আমরা যদি পার ডে 3 লিটার পার ডের বেশি পরিমাণ ইউরিন তৈরি করাটাকে আমরা বলি হচ্ছে ডাইউরেসিস, ঠিক আছে? এবং এই ডাইউরেসিস যখন কারো হবে বা ডাইউরেসিস যখন আমরা টের পাবো, পেশেন্ট হচ্ছে আমাদের প্রেজেন্ট হবে কি নিয়ে? পলিইউরিয়া নিয়ে হবে। আমরা এখানে মাত্রই দেখলাম যে 3 লিটারের যদি বেশি হয় তখন সেটাকে আমরা বলি পলিইউরিয়া। সো পেশেন্ট পলিইউরিয়া নিয়ে প্রেজেন্ট হবে, আর আমাদের 3 লিটারের বেশি পরিমাণ ইউরিন ফর্মেশনের প্রসেসটাকে আমরা বলতেছি ডাইউরেসিস, ঠিক আছে? আচ্ছা, এখন ডাইউরেসিসের টাইপ কয়টা? ডাইউরেসিসের টাইপ হচ্ছে 3টা। কি কি? একটা ওয়াটার ডাইউরেসিস, একটা অসমোটিক ডাইউরেসিস, একটা প্রেশার ডাইউরেসিস। এখন এইখানে এই ডাইউরেসিসের সাথে কয়টা টার্ম একটু লেখা আছে: এডিএইচ ইম্পেয়ারমেন্ট, সলিউটস পারসিস্টেন্স, ফেলিওর অফ অটোরেগুলেশন। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসপত্রগুলা একটু এইখান থেকে পড়বা। তোমাদের এবিসি বইয়ে এটা আলাদা করে লেখা নাই, এটা পড়বা এই কারণে আমাদের বেসিক যে রিজনগুলো অনেক সময় জিজ্ঞেস করে এই ভাইভাতে, যে ওয়াটার ডাইউরেসিস হওয়ার পিছনে কারণ কি। আমি মেকানিজমটা দেখাবো, বাট ভাইভাতে তোমার কাছে আসলে মেকানিজম ওইভাবে শুনতে চায় না যে একদম তুমি শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের সব কিছু মেকানিজম ধরে ধরে বলবা। এটা আসলে টিচাররাও এক্সপেক্ট করে নেন বলা। যদি জিজ্ঞেস করে তাহলে তো ফাইন, বাট টিচাররা এক কথায় উত্তর শুনতে চায়। অ্যান্ড তুমি যদি এডিএইচ ইম্পেয়ারমেন্টটা বলতে পারো, টিচার বুঝবে যে না তুমি এই জিনিসটা বুঝে পড়ছো বা তুমি এই জিনিসটা জানো। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ডাইউরেসিস কয়টা টাইপে হয়? 3টা টাইপে: ওয়াটার, অসমোটিক অ্যান্ড প্রেশার। কী কী কারণ হয় সেটাও বলে ফেললাম। আচ্ছা, এবার আসো ওয়াটার ডাইউরেসিস কী জিনিস। ওয়াটার ডাইউরেসিস, সো ওয়াটার ডাইউরেসিস মানে আমাদের হচ্ছে এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ হাইপোটনিক ইউরিন, ঠিক আছে? আচ্ছা, হাইপোটনিক ইউরিন, আমাদের ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ হাইপোটনিক ইউরিন। তার মানে আমরা বলতে পারি যে এই ইউরিনে আসলে অসমোলারিটি কম থাকবে। এইখানে আমাদের প্লাজমা অসমোলারিটি কম থাকবে, ঠিক আছে? হাইপোটনিক ইউরিন তার মানে আমাদের প্লাজমা অসমোলারিটি কম, এইটুকুন আমরা একটু বুঝতেছি, রাইট? এই জন্যই প্লাজমা অসমোলারিটি কম দেখেই এখানে হাইপোটনিক ইউরিন ফর্মেশন হচ্ছে। এটা আমরা অসমোলারিটি আগের ক্লাসে দেখে একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আচ্ছা, এখন একটু দেখো তো, হাইপোটনিক ইউরিন যদি আমার তৈরি হয় বা হাইপোটনিক ইউরিন যদি আমরা পাই, এটার পিছের রিজন কি হইতে পারে? একটা রিজন হইতে পারে যে আমরা অনেক এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক করছি, তাইলে আমরা লিখতে পারি এক্সেসিভ ইনটেক অফ ওয়াটার, এক্সেসিভ ইনটেক অফ ওয়াটার, এটা একটা রিজন হতে পারে। অ্যান্ড আরেকটা রিজন কী হইতে পারে? আরেকটা রিজন হইতে পারে যে আমরা যে কোনো ওয়াটার ছাড়া যদি অন্য কোনো হাইপোটনিক ফ্লুইড আমরা বডিতে ইন্ট্রোডিউস করি, অথবা আমরা যদি কোনো একটা হাইপোটনিক ফ্লুইড ইনটেক করি, ঠিক আছে? হাইপোটনিক ফ্লুইড, তাইলে আইদার হচ্ছে আমরা যদি ওয়াটার বেশি ইনটেক করি সেই ক্ষেত্রে হইতে পারে, অথবা যদি আমরা কোনো হাইপোটনিক ফ্লুইড নেই সেই ক্ষেত্রেও আসলে আমাদের ইউরিনটাই কী হবে? আলটিমেটলি আমাদের হাইপোটনিক ইউরিন হবে। এখন এইটার কারণে কেন হচ্ছে সেটা দেখতেছি। এটা তোমরা অসমোলারিটি ক্লাসটা করলে এমনি বুঝবা যে আসলে আমি যদি এক্সেসিভ অ্যামাউন্ট ওয়াটার ইনটেক করি তাহলে আসলে কি প্রবলেম হয় অ্যান্ড কী কারণে আমরা এরকম একটা হাইপোটনিক বলতে বোঝাচ্ছে যে আমাদের যে ইউরিনটা যাবে
হাইপোটনিক ইউরিন বলতে বোঝাচ্ছে যে যে ইউরিনটা পাস আউট করবে এটার মধ্যে ওয়াটার কন্টেন্ট বেশি থাকবে, সলিউড কন্টেন্ট কম থাকবে। সো এখন এক্সেসিভ ওয়াটার ইনটেক করার কারণে কেন হচ্ছে হাইপোটনিক ইউরিন ফর্ম হচ্ছে, আই থিঙ্ক এটা তোমরা এমনিই বুঝবা। তো আগে চলো এইখানে হচ্ছে আমরা একটু যদি নর্মালি বলি যে আমাদের এটা হচ্ছে যখন তুমি ওয়াটার ইনটেক করা শুরু করবা বা এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার বা এই হাইপোটনিক ফ্লুইড নিবা, তার 15 মিনিট পর থেকে আসলে শুরু হয়ে যায় আমাদের হচ্ছে ওয়াটার ডায়োরেসিসটা, অর্থাৎ এই হাইপোটনিক ইউরিন এক্সক্রিশনটা, এবং এটা হচ্ছে 40 মিনিটে যে একদম ম্যাক্সিমাম হয়ে যায়। তো আমরা একটু এটার মেকানিজমটা আগে দেখবো যে কি কি ওয়েতে বা কিভাবে হচ্ছে এটা তৈরি হচ্ছে, কেমন? আচ্ছা, আসো মেকানিজমটা একটু যদি আমি ডিসক্রাইব করার ট্রাই করি। সো হাইপোটনিক ইউরিন আমরা বানাচ্ছি, বা ডায়োরেসিস হচ্ছে মানে হাইপোটনিক ইউরিন হচ্ছে, তাই তো? আচ্ছা, ওয়াটার ডায়োরেসিস মানে হাইপোটনিক ইউরিন। এখন তুমি যদি ইনক্রিজড অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক বাড়াই দিছো, ওয়াটার ইনটেক বেড়ে গেছে, কেমন? ওয়াটার ইনটেক যদি বেড়ে যায়, ওয়াটার ইনটেক বেড়ে গেলে কি হবে? ওয়াটার ইনটেক বাড়লে অবশ্যই আমার প্লাজমার অসমোলারিটি কমবে, ডিক্রিজড প্লাজমা অসমোলারিটি। আমি আগের ক্লাসে বলছিলাম যে অসমোলারিটির ক্লাসটা ভালো মতন করবা, কারণ রেনাল ফিজিওলজি বা রেনাল বায়োকেমিস্ট্রি বুঝতে গেলে অসমোলারিটির ইম্পর্টেন্স অনেক অনেক, ঠিক আছে? এখন প্লাজমা অসমোলারিটি কেন কমলো? কারণ প্লাজমার ভলিউম বাড়ছে, আর ভলিউম বাড়লে অসমোলারিটি আমার কমতেছে। সো আমার হচ্ছে ওয়াটার ইনটেক বাড়ার কারণে প্লাজমা অসমোলারিটি কমে গেল। এটার কারণে কি হবে? এটার কারণে এডিএইচ এর পরিমাণ কমে যাবে, এডিএইচ সিক্রেশনটা কমে যাবে, তাই না? আচ্ছা, এখন এডিএইচ সিক্রেশন কমে গেল, এডিএইচ সিক্রেশন কমে যাওয়াতে কি হবে? এডিএইচ এর কাজ কি ছিল? আমরা দেখছিলাম যে প্লাজমা অসমোলারিটি কমলে এডিএইচ সিক্রেশন কমবে, আর এডিএইচ সিক্রেশন কমা মানে হচ্ছে আমাদের ওয়াটারের যে রিঅ্যাবজর্পশনটা, ওয়াটার absorption from collecting duct এটাও কমে আসবে, রাইট? অ্যান্ড এটা যদি কমে আসে তার মানে কি আমি ওয়াটারটা, আমার যে কালেক্টিং টিউবিউল ছিল, নেফ্রনের কালেক্টিং টিউবিউল, এই নেফ্রনের কালেক্টিং টিউবিউলে আমি এই ওয়াটারটা রিঅ্যাবজর্ব করতে পারতেছি না। সো এখানে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি আমার এই যে কালেক্টিং টিউবিউলে যে ওয়াটারটা ছিল এটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। সো আমার এখানে ওয়াটার ডায়োরেসিস ফর্ম করতেছে। আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এডিএইচ সিক্রেশন কমার কারণে আরেকটা ঘটনা কি ঘটে বলো তো? সেটা হচ্ছে আমাদের ইউরিয়া রিঅ্যাবজর্পশনটাও কমে যায়, ওয়াটারের পাশাপাশি ইউরিয়া রিঅ্যাবজর্পশনটাও কমে যায়, এটাও কমে যায়। সো ইউরিয়া রিঅ্যাবজর্পশন যদি কমে যায়, এটার কারণে, এটা তোমরা ফিজিওলজিতে পড়বা যে ইউরিয়া রিঅ্যাবজর্পশনটা হচ্ছে আমার কমে যাবে কালেক্টিং ডাক্ট থেকে এডিএইচ সিক্রেশন কমার কারণে। সো এটার কারণে কি হবে? এটার কারণে হচ্ছে আমার মিডিউলারি ইন্টারস্টিশিয়াল হাইপার অসমোলারিটি এইটার ডেভেলপমেন্টটা প্রপারলি হবে না, যার কারণে হচ্ছে আমার পুনরায় ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাও কমে যাবে, ঠিক আছে? এটার কারণে হচ্ছে ডায়োরেসিস হবে। এই অংশটুকুন, এই ইউরিয়া রিঅ্যাবজর্পশন এবং মিডুলারি ইন্টারস্টিশিয়াল হাইপারঅসমোলারিটির পোর ডেভেলপমেন্ট, এটা তোমরা ইয়াতে পড়বা, ফিজিওলজিতে পড়বা। আর হচ্ছে এমনিতেও যেহেতু আমার ইউরিয়া হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, আমরা আগের ক্লাসে এই অসমোলারিটির জিনিসপত্রগুলো নিয়ে অনেক ডিটেল আলোচনা করছি। সো এটার কারণে কি কারণে ঠিক হচ্ছে আমার তোমার মিডিউলারি পোর্শনটাতে হাইপার অসমোলারিটি ঠিকভাবে ডেভেলপমেন্ট করতেছে না। সো এটা এমনিই বুঝতে পারার কথা। আচ্ছা, ইউরিয়া রিঅ্যাবজর্পশন কমে আসবে, ওকে। সো এটার মাধ্যমে ওয়াটার ডায়োরেসিসটা হবে। সো দেখতেই পারতেছো এডিএইচ এর সিক্রেশন বা এডিএইচ ইম্পেয়ারমেন্টের কারণে ইভেনচুয়ালি আমার ওয়াটার ডায়োরেসিস হচ্ছে। এইখানে আমরা এটাই লিখছি যে আমাদের এডিএইচ ইম্পেয়ারমেন্টের কারণে ওয়াটার ডায়োরেসিস হয়। আচ্ছা, এখন একটু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোন ক্ষেত্রে বা আমার ওয়াটার ডায়োরেসিসের অ্যামাউন্টটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার আমরা ইউরিনের থ্রুতে
বের করতে পারবো। সো এটা আমরা আগের ক্লাসে দেখছিলাম, রাইট, যে ম্যাক্সিমাম আমরা কতটুকু ইউরিন এক্সক্রিট করতে পারবো, সেটা হচ্ছে 21 লিটার পার ডে। কখন? যখন কিনা আমার এডিএইচ এর পরিমাণ 0। যখন এডিএইচ 0 তখন আমার ওয়াটার এক্সক্রিশন হবে বা ইউরিনের থ্রুতে 21 লিটার পার ডে, অর্থাৎ 21 লিটার পার ডে ইউরিন আমাদের এক্সক্রিশন হবে। সো এটাই আসলে আমার ওয়াটার ডায়োরেসিসের ম্যাক্সিমাম ভ্যালু। কেমন? আচ্ছা, এখন ক্লিনিক্যাল কন্ডিশন লিডিং টু ওয়াটার ডায়োরেসিস, অর্থাৎ কখন কখন আমাদের ওয়াটার ডায়োরেসিস হইতে পারে। একটা হচ্ছে আমরা যদি অনেক পরিমাণ ওয়াটার ইনটেক করি, একটা হচ্ছে হাইপোটনিক ফ্লুইড, যেটা আমরা এখানে বলে ফেলছি, আর একটা হচ্ছে আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস। এইখান থেকে এই জিনিসটা আলাদা করে পড়বা, ডায়াবেটিস ইনসিপিটাস। কজগুলো টিচাররা একদম ঠোঁটস্থ জিজ্ঞেস করে, একদম সুন্দর করে জিজ্ঞেস করে, এবং এগুলো সুন্দর করে বলবা। সো আমরা মেকানিজমটা এখান থেকে দেখলাম। আই হোপ মেকানিজমটা ক্লিয়ার হয়েছে। মেকানিজম, ওকে, মেকানিজমটা বুঝতে পারবা। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বা একটু ঠান্ডা মাথায় আগে নিজেকে কোয়েশ্চেন করো যে অসমোলারিটির সাথে কিভাবে এই ডায়োরেসিসের ঘটনাটা ঘটতেছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এতটুকুন গেল। এইবার আমরা নেক্সট টপিকে আসি। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের প্রেশার ডায়োরেসিস। ওকে, আমরা আসি, সরি, অসমোটিক ডায়োরেসিস, এটা আমরা একটু দেখব। আচ্ছা, তো অসমোটিক ডায়োরেসিসের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? অসমোটিক ডায়োরেসিস বলতে আমরা সিম্পলি বুঝবো যে আমাদের ওয়াটার ডায়োরেসিসে যেরকম ওয়াটার কন্টেন্টটা বেশি ছিল, অসমোটিক ডায়োরেসিসের ক্ষেত্রে এটা হবে না। এইখানে আমাদের বিভিন্ন ধরনের ইউরিনের সাথে বিভিন্ন ধরনের সলিউটও বডি থেকে বের হবে, ঠিক আছে? সো ইউরিনের সাথে যদি আমাদের বিভিন্ন ধরনের অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট বের হয়ে যায়, তাইলে আমাদের এই ধরনের ডায়োরেসিসটা আইদার হবে আইসোটনিক অথবা হাইপারটনিক ইউরিন, রাইট? ওইটা যেরকম হাইপোটনিক ইউরিন ছিল, এইটার ক্ষেত্রে আমরা কি পাবো? আইসোটনিক অর হাইপারটনিক ইউরিন। কারণ কি? কারণ যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বের হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের এইখানে ইউরিনটা হবে আইদার আইসোটনিক অথবা হাইপারটনিক। সো এইটাতে আমরা বলবো যে ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ আইসোটনিক অর হাইপারটনিক ইউরিন due to persistence of excess unreabsorbed osmotically active substance। অর্থাৎ আমাদের যেই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো আছে, যদি আমাদের যেই ফিল্ট্রেটটা নেফ্রনের মধ্যে দিয়ে পাস করে, এটার মধ্যে যদি রিঅ্যাবজর্পশন করা যায় না, অর্থাৎ আনরিঅ্যাবজর্বেবল সাবস্টেন্স থাকে, তাইলে কি হবে? আনরিঅ্যাবজর্বেবল অসমোটিক্যালি সাবস্টেন্সগুলো আমরা আর রিঅ্যাবজর্ব করতে পারবো না। দ্যাটস ওয়াই এই জিনিসটা আমাদের ইউরিনের মাধ্যমেই বের হয়ে যাবে, রাইট? সো ইউরিনের মাধ্যমে যদি বের হয়ে যায়, এইগুলো তো অসমোটিক্যালি অ্যাক্টিভ। অসমোটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কারণে কি হবে? আমার ইউরিনটাকে হাইপারটনিক বানাই দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা আমরা এখানে একটু আমি আলাদা করে বলি, সেটা হচ্ছে এখানে আমরা বলতেছি আইসোটনিক অর হাইপারটনিক, আইসোটনিক অর হাইপারটনিক। সো আচ্ছা, আইসোটনিক এবং হাইপারটনিক বলতে কি বুঝবো? আইসোটনিক মানে হচ্ছে, আচ্ছা আগে হাইপারটনিকটা বলি। আমাদের যেহেতু ইউরিনের নর্মাল অসমোলারিটি 300 পড়ছিলাম, তার মানে হাইপারটনিক ক্ষেত্রে ইউরিনের অসমোলারিটিটা হবে মোর দেন 300 মিলি অসমোল পার লিটার, ঠিক আছে? আর আইসোটনিকের জন্য এটা যদি 300 হয়, 300 মিলি অসমোল পার লিটার, সেটাকে আমরা আইসোটনিক ডায়োরেসিস বা আইসোটনিক অসমোটিক ডায়োরেসিস হিসেবে আমরা কনসিডার করতে পারবো। কারণ অসমোটিক ডায়োরেসিসের ডেফিনেশন আমরা বলতেছি যে ইউরিনটা হবে আইদার আইসোটনিক অথবা হাইপারটনিক। সো যদি আমার ইউরিনের ভলিউমটা 300 মিলি অসমোল পার লিটার হয়, সেটাকে আমরা বলবো আইসোটনিক। আর যদি 300 মিলি অসমোল পার লিটারের বেশি হয়, সেটাকে আমরা বলবো হাইপারটনিক। সো এটা একটু ভাইভাতে জিজ্ঞেস করে যে আমার অসমোটিক ডায়োরেসিসের ক্ষেত্রে ইউরিনের তোমার হচ্ছে অসমোলারিটি কত। সো এটা অবশ্যই বলবা না যে 300 মিলি অসমোল পার লিটার, এটা বললে আসলে টিচাররা মাইন্ড করে। এখানে দুইটাই বলবা, মোর দেন 300 মিলি অসমোল পার লিটার অর মেবি 300 মিলি অসমোল পার লিটার ইন কেস অফ আইসোটনিক ইউরিন, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটু আলাদা করে বলে দিলাম। এইবার এইখানে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে আমাদের কজগুলার আগে, এইখানে না, আগে কজগুলো একটু দেখে নেই। সেটা হচ্ছে আমার অসমোটিক ডায়োরেসিসের কজ হচ্ছে, মেইন কজ আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস,
বিভিন্ন ধরনের ডাইউরেটিক্স আমরা ইউজ করব, এবং ডাইউরেটিক্স ইউজের সবথেকে বড় ইন্ডিকেশন, ডাইউরেটিক্স আমরা বিভিন্ন ড্রাগসের মধ্যে পাবো, অর্থাৎ মেডিসিনের মধ্যে তোমরা অনেক ধরনের ডাইউরেটিক ড্রাগস আছে, ঠিক আছে, যেমন থায়াজাইড লাইক কিছু ড্রাগস, এই ড্রাগসগুলো আমরা এখানে ইউজ করে থাকি। তো ডাইউরেটিক্স আমরা কখন ইউজ করি? ডাইউরেটিক্স আমরা ইউজ করি হাইপার টেনশনে এবং রেনাল ফেইলিওরে। কেমন? রেনাল ফেইলিওর। আচ্ছা, একটা জিনিস একটু বলি যে ডাইউরেটিক আমরা হাইপার টেনশনে কেন ইউজ করি। আমরা হাইপার টেনশন মানে কি জানি? হাইপার টেনশন মানে ব্লাডের প্রেশার বেড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, ব্লাডের প্রেশার বেড়ে যাচ্ছে হাইপার টেনশনে। এখন এই হাইপার টেনশনের কেসে এই প্রেশার বাড়ানোর পিছিয়ে কিন্তু ভলিউমও দেয়, অর্থাৎ আমরা এইচএসএতেই পড়ছিলাম যে ব্লাডের ভলিউম বেড়ে গেলে প্রেশারও বেড়ে যায়, রাইট? সো ব্লাডের ভলিউমটা যদি আমরা কমাইতে পারি তাইলে আসলে প্রেশারটাও কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা ডাইউরেটিক্স ইউজ করি। ডাইউরেটিক্স ইউজ করার মাধ্যমে আমরা আমাদের হচ্ছে ইউরিনের মাধ্যমে ভলিউম বের করি বডি থেকে, যার কারণে ব্লাডের প্রেশারটাও কমে যায়। আর রেনাল ফেলিওর বলতে কি বোঝাচ্ছে? রেনাল ফেলিওরে কেন ডাইউরেটিক্স ইউজ করি? রেনাল ফেলিওরের কেসে আমরা আসলে ইউরিনটা প্রপারলি তৈরি হয় না, সো এই ক্ষেত্রে আমরা ডাইউরেটিক্সটা দেই যাতে হচ্ছে কিনা আমাদের ইউরিনটা ইজিলি তৈরি করতে পারে, ঠিক আছে? আর আরেকটা আছে, আরেকটা তোমার হচ্ছে অসমোটিকের ডাইউরেসিসের আরেকটা কজ হচ্ছে ম্যানিটল ইনফিউশন, ঠিক আছে? ম্যানিটল ইনফিউশন। আচ্ছা, এখন কথা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কেন হচ্ছে আমার অসমোটিক ডাইউরেসিস হয়। আমি যদি খুব সিম্পলি একটু প্রত্যেকটার কজ একটু হালকা হালকা করে বলি, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো তো, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস মানে কি? ডায়াবেটিস মেলাইটাস মানেই হাইপারগ্লাইসেমিয়া। আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে? আমরা পড়ছি না, হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে আমার গ্লুকোজের পরিমাণটা যদি বডিতে বেড়ে যায়, রাইট? আমার ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় তখন এটাকে আমরা কি বলি? তখন এটাকে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া, রাইট? সো যদি বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাইলে কি আমার গ্লুকোজের যে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম আছে, অর্থাৎ আমার বডি ঠিক যত বা ম্যাক্সিমাম যতটুকু গ্লুকোজ বডি থেকে বের করতে পারে তার থেকে বেশি পরিমাণ গ্লুকোজ হয়ে যাবে না? অবশ্যই হাইপারগ্লাইসেমিক কন্ডিশনে আমার গ্লুকোজটা ট্রান্সপোর্ট ম্যাক্সিমামকে এক্সিড করে যাবে, ঠিক কিনা? ট্রান্সপোর্ট ম্যাক্সিমামকে এক্সিড করে যাবে, যার কারণে ফিল্ট্রেটের মধ্যে গ্লুকোজ অ্যাপেয়ার করবে বা গ্লুকোজ বেশি পরিমাণ থাকবে। অ্যান্ড গ্লুকোজ হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। দ্যাটস ওয়াই কী হবে? দ্যাটস ওয়াই যেটা হবে সেটা হচ্ছে আমার এই গ্লুকোজ যেহেতু আমার ইউরিনের মধ্যে আমি আর রিঅ্যাবসর্ব করতে পারতেছি না, ট্রান্সপোর্ট ম্যাক্সিমামকে এক্সিড করে গেছে গ্লুকোজ, দ্যাটস ওয়াই এই গ্লুকোজটা আমার হাইপারটনিক একটা ইউরিন প্রডিউস করবে। কেমন? আর ডাইউরেটিক্সের ক্ষেত্রে বললাম যে আমাদের হচ্ছে ডাইউরেটিক্সগুলো আমরা কোন কোন কেসে ইউজ করবে সেটা বললাম। তো ডাইউরেটিক্স আসলে কীভাবে কাজ করে আমরা যদি একটু সহজে বলার চেষ্টা করি। ডাইউরেটিক্সের ক্ষেত্রে ডাইউরেটিক্স আমরা যদি একটু আসি, ডাইউরেটিক্স, ওকে। সো ডাইউরেটিক্সের ক্ষেত্রে কি হবে? আমাদের হচ্ছে যেই রেনাল টিউবিউল আছে, রেনাল টিউবিউল, ডাইউরেটিক্সগুলো বেসিক্যালি রেনাল টিউবিউলেই কাজ করে। কিভাবে? রেনাল টিউবিউলে আমার যে সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশনটা হবে, সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন, এইটার পরিমাণ কমায় দেয়। ডাইউরেটিক্সগুলো কী করে? রেনাল টিউবিউলে সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশনটা কমায় দেয়। সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ একটা পার্টিকেল। সো সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি কমে যায় আলটিমেটলি কী হবে? আলটিমেটলি এই জিনিসটা আমাদের ফিল্ট্রেটের মধ্যে চলে যাবে, সোডিয়াম ক্লোরাইড। অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড ফিল্ট্রেটে যাওয়া মানেই কি? আলটিমেটলি হাইপারটনিক একটা ইউরিন প্রডিউস করতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ম্যানিটল। এই একই ঘটনা ঘটবে ম্যানিটলের ক্ষেত্রেও। ম্যানিটল এবং গ্লুকোজের যে জিনিসটা দেখছো একই জিনিস।
ম্যানিটল যখন আমরা আমাদের বডিতে ইনফিউশন করব সেম ঘটনাটা ঘটবে। ম্যানিটল হচ্ছে আলটিমেটলি একটা আনরিঅ্যাবজর্বেবল সাবস্টেন্স, ঠিক আছে? সো এখানে কি হবে, এই রিঅ্যাবজর্বেবল অসমোটিক্যালি অ্যাক্টিভ ম্যানিটলটা আমার ফিল্ট্রেটের মধ্যে চলে আসবে, যার কারণে যেহেতু আমি আর ম্যানিটল রিঅ্যাবজর্ব করে নিতে পারতেছি না, সো ইউরিনের থ্রুতে এই ম্যানিটলটা পাস আউট হবে, কেমন? এবং এইটার মাধ্যমে আলটিমেটলি আমার একটা হাইপারটনিক ইউরিন প্রডিউস হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা কেসে আমরা কিছু জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আমার যেটা ওয়াটার ডাইউরেসিসে হয় নাই। সো সেটা হচ্ছে যে আমার ওয়াটার ডাইউরেসিসের ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রোলাইটের লস হয় নাই, কিন্তু আমাদের অসমোটিক ডাইউরেসিসের ক্ষেত্রে ইলেকট্রোলাইটের লস হবে। একটা তো দেখো, একটা জিনিস হচ্ছে কি, আমরা বিভিন্ন ধরনের সাবস্টেন্স ইউজ করার কারণে আমরা বিভিন্ন জিনিসপত্র আমাদের রিঅ্যাবজর্ব হচ্ছে না, যেমন এখানে আমরা দেখলাম ডাইউরেটিক্স ইউজ করার কারণে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্ব হচ্ছে না, রাইট? সো এটা তো একটা হচ্ছে। এইটা ছাড়াও আমাদের নর্মাল ফিজিওলজিক প্রসেসেও কিছু প্রবলেম হয় এই অসমোটিক ডাইউরেসিসের কজগুলোতে, অর্থাৎ এই যে এই কন্ডিশনগুলোতে আমাদের ফিজিওলজিক কিছু চেঞ্জ আসে। সো সেটা কি হয় খেয়াল করে দেখো, আমাদের যে রেনাল টিউবিউলটা আছে, হ্যাঁ, এই যে রেনাল টিউবিউলে আমাদের প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল স্পেশালি যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমার NaCl, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এটা রিঅ্যাবজর্ব হয় কোত্থেকে, এটা যদি আমি লুমেন বলি এবং এটা যদি সেল বলি, আমার লুমেন থেকে সেলে রিঅ্যাবজর্ব হবে, রাইট? সো এই যে লুমেন থেকে সেলে রিঅ্যাবজর্ব হচ্ছে, এটা কিভাবে রিঅ্যাবজর্বশনটা হচ্ছে অ্যাক্টিভলি বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজমে কি হয়, লো কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যায়। তার মানে আমাদের লুমেনে হচ্ছে কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন, অ্যান্ড সেলে হচ্ছে হাই কনসেন্ট্রেশন, রাইট? হাই কনসেন্ট্রেশন। এটার মাধ্যমে কি হচ্ছে, আমাদের সোডিয়াম এবং ক্লোরাইড আমরা রিঅ্যাবজর্ব করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন যখন আমরা ডাইউরেটিক্সগুলো ইউজ করতেছি তখন কি হচ্ছে, তখন আমাদের এই যে ফিল্ট্রেটটা ছিল, যখন আমরা এই ইউরেটিক্সগুলো ইউজ করতেছি বা অসমোটিক ডাইউরেটিক কন্ডিশন যখন আসতেছে, তখন একটু খেয়াল করে দেখো তো, এই লুমেনের মধ্যে কি হয়, লুমেনের মধ্যে আমাদের অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেড়ে যায় না, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেড়ে যায়, রাইট? অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যদি বেড়ে যায়, তাইলে এখানে কি হবে, এইখানে অসমোটিক প্রেশারটাও বেড়ে যাবে। সেলের তুলনায় লুমেনে অসমোটিক প্রেশার বেশি, সেলের তুলনায় অসমোটিক প্রেশার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখছিলাম কি আগের ক্লাসে, অসমোলারিটির ক্লাসে মনে আছে, যে অসমোটিক প্রেশার যেখানে বেশি, পানি তার অপোজিট ডিরেকশন থেকে আসে, অর্থাৎ এইখানে যেহেতু অসমোটিক প্রেশার বেশি, তাইলে আমার এই সেল থেকে পানি কোথায় চলে আসবে, সেল থেকে পানি চলে আসবে লুমেনের মধ্যে, রাইট? তাইলে একই সাথে এইটাও বলতে পারি না যে আমার এই লুমেন থেকে আর সেলে পানি যাবে না, রাইট? লুমেন থেকে আর সেলে পানি যাচ্ছে না। তো এখন লুমেন থেকে যদি সেলে পানি না যায়, লুমেন থেকে আমার সেলে পানি ঢুকতেছে না, অর্থাৎ ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমে গেছে। এখন একটু খেয়াল করো তো, ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমে গেছে। তাইলে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমার মানে কি, ওয়াটার রিঅ্যাবজর্পশন কমার মানেই আমার লুমেনের মধ্যে পানির পরিমাণ বেশি হয়ে গেছে না, পানির পরিমাণ লুমেনের মধ্যে বেশি হয়ে গেছে। একটু খেয়াল করো তো, পানির পরিমাণ যদি আমার লুমেনে বেশি হয়, তাইলে এই যে সোডিয়াম ক্লোরাইড বা অন্যান্য যে আয়নগুলো ছিল, ওইগুলো কি অবস্থায় ছিল, সেগুলো ছিল হচ্ছে আমার লো কনসেন্ট্রেশনে, রাইট? এইখানে লো কনসেন্ট্রেশনে ছিল। পানি আরও বেড়ে যাওয়ার কারণে এই সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা আরও লো হবে না, আরও লো হবে, রাইট? আরও লো হইতে থাকবে। দ্যাটস ওয়াই কী হবে, এইখানে আমার লুমেনের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন অনেক কমে যাবে, আর সেলের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে থাকবে কম্পেয়ার করলে, রাইট? সো এই অবস্থায় যেটা হবে, আমার এইখানে এই সোডিয়াম ক্লোরাইড বা অন্য যেই আয়নগুলো ট্রান্সপোর্ট করার জন্য যে ট্রান্সপোর্টারগুলো থাকে, এই ট্রান্সপোর্টারগুলা যতই অ্যাক্টিভলি, অর্থাৎ অ্যাগেইনস্ট দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কাজ করুক না কেন, এখন আমার কনসেন্ট্রেশনটা এতই লো হয়ে যাবে যে এই ট্রান্সপোর্টারগুলো আর কাজ করতে পারবে না। সো এইটার মাধ্যমে কি হচ্ছে, যেহেতু আমার এই ট্রান্সপোর্টারগুলো আর কাজ করতে পারতেছে না, দ্যাটস ওয়াই আমার এই আয়নগুলো আর আমার রিঅ্যাবজর্ব হবে না সেলের মধ্যে।
তার কারণে এই সোডিয়াম ক্লোরাইড বা এর সাথে আনুষঙ্গিক যে আয়নগুলো আছে সেইগুলো আমার ইউরিনের সাথে পাস আউট হয়ে যাবে। সো এটার মাধ্যমে কি হবে, এটার মাধ্যমে যেটা হবে আমাদের প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইট লস হবে। তাহলে আমি এই জিনিসটাকে আরেকবার একটু বলি, সেটা হচ্ছে আমাদের লুমেন থেকে সোডিয়াম ক্লোরাইড এইগুলো হচ্ছে সেলের মধ্যে ট্রান্সপোর্ট হয়। লুমেনের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন থাকে লো, সেলের মধ্যে থাকে হাই। সো এটার জন্য আমাদের অ্যাক্টিভ ওয়েতে কিছু ট্রান্সপোর্টারের মাধ্যমে লুমেন থেকে সেলের মধ্যে পাস করে। এখন যখন আমরা এই অসমোটিক ডাইউরেসিসের কেসে চলে আসতেছে, তখন আমাদের ফিল্ট্রেটের মধ্যে কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল থাকবে, যার কারণে আমার লুমেনের মধ্যে অসমোলারিটি বেড়ে যাবে। অসমোলারিটি যদি বেড়ে যায় তাহলে অসমোটিক প্রেশার বেড়ে যাবে। অসমোটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে আমার ওয়াটারের রিঅ্যাবজর্পশন লুমেন থেকে সেলে আর হবে না। অ্যাট দ্য সেম টাইম সেল থেকেও লুমেনে কিছু পরিমাণ পানি চলে আসবে, যার কারণে আমার এই লুমেনের মধ্যে অল ওভার পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটা কিনা আমার যেই সোডিয়াম ক্লোরাইড ছিল তার কনসেন্ট্রেশনটাকে আরও লো করে দিবে। এবং আরও লো করার কারণে কি হবে, আরও লো করার কারণে আমার যেই ওয়েতে অ্যাবজর্পশনটা হচ্ছিল, অ্যাক্টিভ ওয়েতে যে অ্যাবজর্পশনটা হচ্ছিল, ট্রান্সপোর্টারগুলো এত লো কনসেন্ট্রেশন থেকে আর হায়ার কনসেন্ট্রেশনের দিকে আনতে পারবে না। অর্থাৎ আমার ট্রান্সপোর্টারগুলো ঠিকভাবে আর কাজ করবে না, যার কারণে আমার প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট লস হবে। এখন এটা তো অবশ্যই একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পার্থক্য থাকতে হবে, রাইট? যেই পার্থক্যের থেকে বেশি পার্থক্য বা যেই পার্থক্যর থেকে বেশি ডিফারেন্স যদি হয়ে যায়, তাইলে আসলে ট্রান্সপোর্টারগুলো কাজ করবে না। আমি একটু যদি বলি, ধরো আমার এই যে ট্রান্সপোর্টারগুলো আছে, এই ট্রান্সপোর্টারগুলো যদি আমার লুমেন এবং সেলের মধ্যে কনসেন্ট্রেশনের পার্থক্যটা 30 হয়, 30 ইউনিট যদি হয়, তাইলেও এরা আসলে ট্রান্সপোর্ট করতে পারবে। কিন্তু যদি এটা 30-এর থেকে বেশি হয়ে যায়, তাইলে আর ট্রান্সপোর্ট করতে পারবে না। তার মানে একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে, যেই পয়েন্টের থেকে যদি বেশি কনসেন্ট্রেশনের পার্থক্য হয়ে যায়, অর্থাৎ গ্রেডিয়েন্টটা যদি এর থেকে বেড়ে যায়, তখন আমাদের ট্রান্সপোর্টারগুলো আর অ্যাক্টিভ ওয়েতে কাজ করতে পারবে না, অর্থাৎ ট্রান্সপোর্ট করতে পারবে না। ঠিক আছে? সো যেই ম্যাক্সিমাম পয়েন্টে এসে আমার সোডিয়াম ক্লোরাইড আর ট্রান্সপোর্ট বা রিঅ্যাবজর্ব হবে না, সেটাকে আমরা বলবো লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এখন এইখানে একটু মাথায় রাখিও যে আমি এইটা জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য উদাহরণ দিছি। 30 পার্থক্য বলতে আসলে কিছু নাই, 30 ইউনিট পার্থক্য বলতে কিছু নাই, জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম যে এরকম যদি পার্থক্য হয়, মানে একটা ম্যাক্সিমাম পার্থক্যের পয়েন্ট থাকবে বা ম্যাক্সিমাম একটা গ্রেডিয়েন্ট থাকবে, যার থেকে বেশি আমার যদি গ্রেডিয়েন্ট হয়ে যায়, তাহলে আসলে এটা আর কাজ করবে না, সেটাকে আমরা বলবো লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কেমন? আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের অসমোটিক ডাইউরেসিসের ঘটনা। তো অসমোটিক ডাইউরেসিসের যদি আমরা মেকানিজমটা দেখি, অসমোটিক ডাইউরেসিসের মেকানিজমটা আসলে পরীক্ষায় আসে না। তারপরে আমি একটু বলি, কোনো সময় ভাইভা যদি ভালো দিতে থাকো, এগুলা থেকে ধরে টুকটাক কোশ্চেন। হ্যাঁ, তো এইখানে আমাদের কি হচ্ছে, মেইন রিজনটা আমরা কি দেখলাম, যে আনরিঅ্যাবজর্বেবল সলিউড ফিল্টারে থাকবে, আনরিঅ্যাবজর্বেবল সলিউড ফিল্ট্রেটে থাকবে, রাইট? সলিউড কোথায় থাকবে? ফিল্ট্রেটে থাকবে। এটার কারণে কি হবে? এটার কারণে আমার অসমোটিক প্রেশারটা বাড়বে, অসমোটিক প্রেশার বেড়ে যাবে। আর অসমোটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে কি হবে? আমার ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা কমে যাবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে, রাইট? আচ্ছা, ওকে। তো এই ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা যদি কমে যায়, যেটা আমরা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণ পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে খুব তাড়াতাড়ি আমার লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা পৌঁছাইতে পারবো। তার মানে লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে পৌঁছায় যাবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে পৌঁছাবে। হাফ বাংলা হাফ ইংলিশ হয়ে গেল। আচ্ছা, তো এটাতে যদি পৌঁছায় যায়, তাইলে আমরা কি দেখলাম, আমাদের সোডিয়াম ক্লোরাইড কিংবা পানির অ্যাবজর্পশনটা হবে না, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O রিঅ্যাবজর্পশন হবে না বা কমে যাবে। হ্যাঁ, রিঅ্যাবজর্পশনটা কমে যাবে। আচ্ছা, সো এটার রিঅ্যাবজর্পশন কমে যাওয়ার কারণে আমার কি হবে? আলটিমেটলি ডাইউরেসিস হবে। ডাইউরেসিস হচ্ছে আরও ঘটনা ঘটে, যেহেতু NaCl H2O রিঅ্যাবজর্পশনটা কমে যাবে। এইখানে আমরা যেটা দেখছিলাম, ওই যে ইউরিয়া রিঅ্যাবজর্পশন কমে যাওয়ার কারণে সেম ঘটনাটা এখানেও ঘটবে, যেহেতু এগুলোর রিঅ্যাবজর্পশন কমে যাচ্ছে, তাইলে আমার মিডিউলারি
ইন্টারস্টিশিয়াল হাইপার অসমোলারিটি ডেভেলপ করবে না, হাইপার অসমোলারিটি ডেভেলপ করবে না, বা পোর ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে, পোর ডেভেলপমেন্ট, পোর ডেভেলপমেন্ট, ওকে, ঠিক আছে। এইটার কারণেও আসলে আমার ওয়াটার রিঅ্যাবজর্পশনটা আরও কমে যাবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন আরও কমবে, কেমন, ওয়াটার রিঅ্যাবজর্পশনটা আরও কমে যাবে, যেটা কিনা আলটিমেটলি কী করবে, আমার ওই একই ডায়োরেসিসের ঘটনাটাই ঘটাবে, ঠিক আছে। আমরা তাহলে এখান থেকে কয়েকটা জিনিস পাচ্ছি, ওকে, আচ্ছা। আর এখানে দেখো প্রথমেই আমাদের আরেকটা জিনিস হয়েছিল, প্রথমেই অসমোটিক প্রেশার কমে যাওয়ার কারণেও কিন্তু ওয়াটারের রিঅ্যাবজর্পশন কমছে, সো এটার কারণে আলটিমেটলি ডায়োরেসিস হবে। তো এই কতগুলো ঘটনার প্রেক্ষিতে আমার হচ্ছে অসমোটিক ডায়োরেসিস হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার একটু বলে রাখি যে মেডুলারি ইন্টারস্টিশিয়াল হাইপার অসমোলারিটির যে টার্মটা, এই টার্মটা তোমাদের ফিজিওলজির খুবই চমৎকার একটা পড়া, এবং এটা রিটেনের জন্য, ফিজিওলজি রিটেনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। তো এখান থেকে প্রেশার ডায়োরেসিসের ক্ষেত্রে আমাকে যদি বলো যে ভাইয়া কোন জিনিসটা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে কজগুলো জানতে হবে, ডেফিনেশন জানতে হবে, এবং এই যে লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেটা, এটা একটু জানতে হবে, কারণ এটা জিজ্ঞেস করে, কেমন। আচ্ছা, ওকে, এবার আমরা আসবো প্রেশার ডায়োরেসিসে। ওকে, এবার আসা হচ্ছে প্রেশার ডায়োরেসিস। প্রেশার ডায়োরেসিসের মধ্যে, নামের মধ্যে দেখছো প্রেশার, তার মানে এখানে হাইপার টেনশন রিলেটেড ব্যাপার থাকবে, অর্থাৎ সিস্টেমিক ব্লাড প্রেশারের ব্যাপার স্যাপার থাকবে, ঠিক আছে, সিস্টেমিক বিপি ব্লাড প্রেশারের ব্যাপার স্যাপার থাকবে। সো যখন তোমার বডিতে ব্লাড প্রেশার 200 মিলিমিটার মার্কারির থেকে বেশি হয়ে যাবে, সিস্টেমিক ব্লাড প্রেশার 200 মিলিমিটার মার্কারির থেকে বেশি হয়ে যাবে, তখন আমাদের ইউরিনের ভলিউম বা ইউরিনের পরিমাণ বেড়ে যাবে, এটাকে আমরা বলবো ডাইউরেসিস। এখন এটা কেন হয়, এটার ক্ষেত্রে জাস্ট মেকানিজমটাই আমাদের জানতে হবে, যেহেতু এটার আসলে কজ কি, ওই হাইপার টেনশনের ক্ষেত্রেই তো এটা হচ্ছে যে আমার ব্লাড প্রেশার 200 মিলিমিটার মার্কারি থেকে বেড়ে গেছে। সো এটার ক্ষেত্রে আমাদের কজটা কী হবে, যখন আমাদের বিপি ব্লাড প্রেশার হাই, অনেক হাই, অর্থাৎ এই 200 মিলিমিটার মার্কারির থেকেও বেশি, তখন কি হচ্ছে, এই হাই ব্লাড প্রেশারের কারণে আমার ব্লাড প্রেশার বেড়ে গেলে কিন্তু আমার বডিতে একটা অটো রেগুলেশন হয়, ওই যে অ্যালডোস্টেরন সিস্টেম যেটা আছে, এটার মাধ্যমে আমার বডির ব্লাড প্রেশার কিছুটা যদি বেড়ে যায় সেটাকে কমাইতে পারে অ্যালডোস্টেরন এবং এডিএইচ মেকানিজমের মাধ্যমে, রাইট। আমরা দেখছিলাম যে কিডনির এই অটো রেগুলেশন ক্ষমতাটা আছে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে সেটাকে কমাইতে পারে। এখন ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে যদি এইরকম লেভেলে বেড়ে যায় যে 200 মিলিমিটার মার্কারির থেকেও বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আমার বডি যে অটো রেগুলেশন পাওয়ারটা, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে ব্লাড প্রেশার কমানোর যে ক্ষমতাটা, সেটা ফেল করে যাবে। তার মানে ফেলিওর অফ অটো রেগুলেশন হবে, অটো রেগুলেশন ফেল করে যাবে, ফেলস। এটার কারণে কি হবে, অটো রেগুলেশন যদি করতে না পারে, তার মানে ব্লাড প্রেশার আর কমতেছে না, তার মানে কি আমার কিডনির ভিতর দিয়ে ব্লাড প্রচুর পরিমাণ ফ্লো করতেছে, সো জিএফআর এর পরিমাণ বেড়ে যাবে, জিএফআর বাড়বে, রাইট, গ্লোমেরুলার ফিল্ট্রেট রেটটা বাড়বে। গ্লোমেরুলার ফিল্ট্রেট রেটটা যদি বাড়ে এটার সাথে, তাইলে ওই গ্লোমেরুলার ফিল্ট্রেটের সাথে যে টিউবিউলার যে সলিউডগুলো আছে, এটা কি করবে, টিউবিউলার লোডটা বাড়াবে, টিউবিউলার লোড বাড়াই দিবে, জিএফআর বাড়লে টিউবিউলার লোড বাড়বে সলিউটের, হ্যাঁ, সলিউট টিউবিউলার লোড বেড়ে যাবে। এটার কারণে কি হবে বলো তো, যদি আমার টিউবিউলার সলিউটের লোড বেড়ে যায়, তার মানে কি আলটিমেটলি আমার যে ওয়াটার অ্যান্ড সলিউটের রিঅ্যাবজর্পশনটা, ওয়াটার অ্যান্ড সলিউট রিঅ্যাবজর্পশন, এইটা কমে যাবে। কারণ আমার তো বডির প্রত্যেকটা হয়েছে যে তুমি যে টিউবিউলসের যে সেলগুলো আছে, এদের তো নিজস্ব একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে যে আমি এতটুকুন সলিউট রিঅ্যাবজর্ব করতে পারবো। যদি আমার সলিউটের টিউবিউলার লোড অনেক বেশি হয়ে যায়, তাহলে কি আমার যে ম্যাক্সিমাম পয়েন্টটা তার থেকে বেড়ে যাবে, আর তার থেকে বেড়ে গেলে কি হচ্ছে, আমার যে এক্সিস অ্যামাউন্ট অফ সলিউট সেটা আমি আর রিঅ্যাবজর্ব করতে পারবো না, দ্যাটস ওয়াই আমার ওই সলিউটের রিঅ্যাবজর্পশনটা কমে যে ডাইউরেসিস হবে, কেমন, ডাইউরেসিস হবে। এখন প্রশ্ন হচ্ছে তাইলে ওয়াটারেরটা কি হচ্ছে, ওয়াটারেরটাও সেম জিনিস, দেখো জিএফআর বাড়ার কারণে কি হচ্ছে, আমার যে ফিল্ট্রেটটা আছে, ফিল্ট্রেট ফ্লো এটা বেড়ে যাবে,
অ্যান্ড ফিল্ট্রেট ফ্লো বাড়া মানেই কি বেশি বেশি পরিমাণ ফিল্ট্রেট যাচ্ছে, সো অ্যাজ আ রেজাল্ট আবার ওই ওয়াটার এবং সলিউটের রিঅ্যাবসর্পশনটা কমে যাবে। সো দুইটা কারণে হচ্ছে, একটা হচ্ছে জিএফআর বেড়ে যাওয়ার কারণে ফিল্ট্রেটের ফ্লোটা বেড়ে যাচ্ছে, যেটা কিনা আবার ওয়াটার এবং সলিউটের রিঅ্যাবসর্পশনটা কমে দিচ্ছে। আর আরেকটা হচ্ছে আমার জিএফআই এর কারণে সলিউটের টিউবিউলার লোড বেড়ে যাচ্ছে, যেটাও কিনা আলটিমেটলি একই ঘটনা ঘটাচ্ছে, যে আমার ওয়াটার এবং সলিউটের রিঅ্যাবসর্পশনটা কমাই দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রেশার ডায়োরিসিসের ব্যাপার স্যাপার। এখন প্রেশার ডায়োরিসিস আমাদের পড়া শেষ। আমরা যে জিনিসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই টপিকটা, আমাদের ডিফারেন্স বিটুইন ওয়াটার অ্যান্ড অসমোটিক ডায়োরিসিস। ঠিক আছে, অসমোটিক অ্যান্ড ওয়াটার ডায়োরিসিস, ওয়াটার অ্যান্ড অসমোটিক ডায়োরিসিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা তোমরা পারবা। একটু খেয়াল করে দেখো, কজ, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, ডিস্টাল কনভিউলেটেড টিউবিউলে কী হয়, এডিএইচ কনসেন্ট্রেশনের কী চেঞ্জ আসে কোনটাতে কোনটা, ইউরিন কোনটা হাইপোটনিক কোনটা হাইপারটনিক, কোনটা ইলেকট্রোলাইট লস হয়। আমরা দেখলাম অসমোটিক ডায়োরিসিসে ইলেকট্রোলাইট লস ম্যাক্সিমাম। এটা যখন পড়লে দেখবা কি যে যা পড়ছো এতক্ষণ এইটাই ছকের মধ্যে দিয়ে দেওয়া। ঠিক আছে, সো এটা পড়বা এবং এটা রিটেনের জন্য খুব ভালো করে পড়বা। আবারও বলতেছি, রিটেনের জন্য একদম এটা স্টার মার্ক দিয়ে পড়বা, কারণ এটা পরীক্ষায় কিন্তু খুব কমনলি দিয়ে দেয়। কেমন? আচ্ছা, এবার চলো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। এবার আমাদের টপিকটা হচ্ছে ইউরিন অ্যানালাইসিস। এটা কি? ইউরিন অ্যানালাইসিস। এটা যদিও ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির পার্ট, স্টিল তোমাদের আইটেম বুকে দেখলাম কিছু এক্সট্রা টপিক দিয়ে রাখছে এখান থেকে। হ্যাঁ, ইউরিন অ্যানালাইসিস থেকে 2-3টা ছোট্ট ছোট্ট টপিক দেওয়া আছে, আমি একদম শর্ট এইগুলো একটু বলবো। তো ইউরিন অ্যানালাইসিসটা আমাদের বডির জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তোমার বডিতে যখন বিভিন্ন ধরনের রোগ বালাই হবে, সেই ক্ষেত্রে তুমি দেখতে পারবে এই ডিজিজ কন্ডিশনে তোমার ইউরিনে বেশ কিছু চেঞ্জ আসবে। ইউরিনের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসবে, ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করার মাধ্যমে তুমি দেখতে পারবা যে তোমার ইউরিনে কি চেঞ্জ আসে, অ্যান্ড সেই চেঞ্জ ধরে তুমি তোমার সম্ভাব্য যেই ডিজিজটা সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, এখন এটা তোমাদের জন্য তোমাদের লেভেল অনুযায়ী এটা একটু টাফ, কারণ আমরা যখন 4th ইয়ারে ছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসপত্রগুলো পড়ছি। বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের ক্ষেত্রে এগুলো দেওয়া হয়, যেমন ইউরিনের স্যাম্পল আমরা অনেক, যেমন হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এইটার ক্ষেত্রে আমরা দিই। টাইফয়েডের ক্ষেত্রে ইউরিন দেওয়া হয়, মানে টাইফয়েড সাসপেক্টেড কেসের ক্ষেত্রে ইউরিন অ্যানালাইসিস করতে দেওয়া হয়। এরকম বেশ কিছু কেসে আসলে ইউরিন দেওয়া হয়। এছাড়া আরও অনেক বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডিজিজ আছে যেখানে আমাদের ইউরিন অ্যানালাইসিস করতে হবে। সো এটার জন্য আসলে ইউরিন অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে 3টা কথা বলছি, যে একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। আচ্ছা, এটা কেন বলতেছি? আসলে আমাদের এইগুলা ক্লিনিক্যালের পড়া, বাট আমি বলতেছি কারণ আমাদের আইটেম বুকে দেখলাম তোমাদের 2টা টপিক এক্সট্রা করে আছে, নর্মাল ইউরিন ভলিউম এবং আরেকটা হচ্ছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। সো এইটার জন্য আমি এখানে এতগুলা জিনিসপত্র বলতেছি। এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই আসলে ইম্পর্টেন্ট আমার ইউরিন অ্যানালাইসিস করার ক্ষেত্রে, ফিজিক্যাল, কেমিক্যাল এবং হচ্ছে মাইক্রোস্কোপিক। ফিজিক্যাল বলতে কি বোঝায়? ফিজিক্যাল বলতে তোমাকে যখন তুমি একটা ইউরিন স্যাম্পল তুমি কালেক্ট করলা, ইউরিন স্যাম্পল নেওয়ার পরে, পেশেন্টের ইউরিন স্যাম্পল নেওয়ার পরে তুমি নর্মাল ইউরিনটা যেরকম থাকে, তুমি যখন এইটার থেকে ডেভিয়েটেড কিছু একটা পাবা বা ডিফারেন্ট কিছু একটা পাবা, তখনই তুমি বুঝতে পারবা যে এখানে কী ধরনের ডিজিজ আছে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো তোমার কাছে একটা ইউরিন স্যাম্পল দেওয়া হইল, যে ইউরিন স্যাম্পলটা একেবারে ইয়েলো কালার, একদম টকটকা ইয়েলো কালার, যেটাকে আমরা ডার্ক ইয়েলো বলতে পারি। হ্যাঁ, এইরকম যদি একটা ইয়েলো কালার একটা ইউরিন পাও, সো এটা তুমি দেখলে এটা তুমি বুঝে যেতে পারো যে এই ইয়েলো কালার ইউরিন হওয়াটার এক পিছিয়ে রিজন হইতে পারে এটা জন্ডিসের একটা পেশেন্টের ইউরিন হইতে পারে, যার কারণে এটা আমি ইয়েলো কালার পাইছি। এছাড়া যদি আমার ইউরিনের কালার রেড হইতে পারে, ইউরিনের অ্যাপিয়ারেন্স আরও ডিফারেন্ট হইতে পারে। রেড হওয়া মানে কি? রেড হওয়া মানে ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে। সো দেখো, তুমি যদি এই ইউরিনের কালারটা যখন দেখতেছো এটা রেড বা
ব্লাড যাচ্ছে, সো তখন তুমি স্ক্রিন আউট করতে পারবা যে কোন কোন ডিজিজে আমার ইউরিনের সাথে ব্লাড যায়। সো এটা দেখে তুমি বুঝে যেতে পারবা। সো ফিজিক্যাল এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে কালারটা যেরকম দেখতে পারো, এর সাথে সাথে আরও কিছু জিনিসপত্র আছে, যেমন অ্যাপিয়ারেন্স। যদি আমরা নর্মালি দেখি যে আমাদের যে ইউরিন আমরা স্যাম্পলগুলো নেই, এটা ক্লিয়ার টু একটা হেজি অ্যাপিয়ারেন্স থাকে, বাট এর মধ্যে যদি আরও ডিফারেন্ট টাইপের কোনো অ্যাপিয়ারেন্স তুমি পাও, ক্লিয়ার হেজি বাদেও আরও ডিফারেন্ট টাইপের অ্যাপিয়ারেন্স যদি তুমি পাও, টার্বিড বা ক্লাউডি অ্যাপিয়ারেন্স তুমি যদি দেখো, তাইলে তুমি দেখতে পারবা যে এটার মধ্যে আসলে অন্য কোনো ডিজিজ আছে। যেমন টার্বিডটা মেইনলি আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে টার্বিড অ্যাপিয়ারেন্সটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এছাড়া ভলিউমটা ইম্পর্টেন্ট। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ভলিউমটা ইম্পর্টেন্ট। আমি অনেকগুলো জিনিস বলছি, বাট ভলিউমটা আলাদা করে বলছি কারণ তোমাদের আইটেম বুকে দেখলাম ভলিউমটা দেওয়া আছে। তো নর্মালি একজন মানুষের ভলিউম কত? ইউরিনের ভলিউম 500 থেকে 2,500 ml পার ডে, বা আমি যদি এভারেজ বলি, এভারেজে 1.5 লিটার পার ডে, ঠিক আছে, 1.5 লিটার পার ডে। এখন এইটার কি ইম্পর্টেন্স? সো যদি তুমি দেখো যে একজন মানুষের ইউরিনের ভলিউম 3 লিটারের থেকে বেশি, তাহলে এটাকে আমরা কি বলবো? পলিইউরিয়া। যদি 500 ml এর থেকে কম দেখো, তখন সেটাকে তুমি কি বলবা? অলিগিউরিয়া, ঠিক আছে। সো আমরা ইউরিনের ভলিউমটা কিন্তু ইম্পর্টেন্ট। ইউরিনের ভলিউম দিয়েও আমরা অনেক কিছু ডিটেক্ট করতে পারতেছি। এছাড়াও স্পেসিফিক গ্র্যাভিটি আছে, অসমোলারিটি আছে, এগুলো আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে পড়বো। দেন আসা হচ্ছে আমাদের কেমিক্যালের, যেটা বলতেছিলাম, কেমিক্যালের মধ্যে কী কী পাবা? কেমিক্যালের মধ্যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স পাবা। যেমন আমরা কি জানি, ইউজুয়ালি আমাদের ইউরিনের পিএইচ কত থাকে? ইউরিনের পিএইচ থাকে হচ্ছে 4.5 থেকে 8, ঠিক আছে। এখন এর থেকে যদি বেশি কম হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ইউরিনের মধ্যে ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্স আছে। এরপরে আসা হচ্ছে কেমিক্যাল, এর মধ্যে প্রোটিন থাকতে পারে, বা গ্লুকোজ থাকতে পারে, বা অন্যান্য অ্যাপিয়ারেন্স বা অন্যান্য জিনিসপত্র থাকতে পারে। স্বাভাবিক অবস্থায় থাকার কথা না, এটা স্বাভাবিক ইউরিনে প্রোটিন থাকার কথা না। বাট তুমি যদি প্রোটিন পেয়ে যাও, তার মানে কি বুঝতে হবে? যে এই ইউরিনটা নর্মাল না, বা নর্মাল অবস্থায় নাই, এটা অবশ্যই কোনো না কোনো ডিজিজ কন্ডিশনে আছে। দ্যাটস ওয়াই আমি এটা পাইছি। এবং এছাড়াও আরও অনেক ধরনের জিনিসপত্র, তুমি ব্লাড পাইতে পারো ইউরিনের মধ্যে, গ্লুকোজ পাইতে পারো, কিটোন বডিজ পাইতে পারো, বাইল সল্ট পাইতে পারো। প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার বুঝতে হবে যে এই জিনিসপত্রগুলো থাকার কথা না। একটা নর্মাল ইউরিনের মধ্যে কি গ্লুকোজ আসার কথা? অবশ্যই গ্লুকোজ আসার কথা না, বাট চলে আসছে। তার মানে কি? এটা কোন কেসে পাওয়া যেতে পারে? ডায়াবেটিস মেলাইটাস বা রেনাল গ্লাইকোসিউরিয়া, এইসব জায়গাগুলোয় পাওয়া যেতে পারে, ঠিক আছে। সো আমরা এই কেমিক্যাল এক্সামিনেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর মাইক্রোস্কোপিক বলতে বোঝায় যে আমরা একটা ইউরিনের মাইক্রোস্কোপিক্যালি কী কী দেখতে পারবো। নর্মালি আমাদের এর মধ্যে 5 সেল থাকার কথা না, 5 সেল থাকার কথা না, বাট তুমি যদি 5 সেল পাও, তার মানে বুঝতে হবে যে আমার এইখানে কোনো না কোনো ডিজিজ আছে। বা এর মধ্যে যদি তুমি আরবিসি পাও, যেটা থাকার কথা নেই, ইউরিনের মধ্যে আরবিসি আসার কথা না, বাট তুমি মাইক্রোস্কোপে দেখতে পারতেছো যে এটার মধ্যে আরবিসি প্রেজেন্ট আছে, তার মানে এটা কোনো না কোনো ডিজিজ ক্যারি করতেছে। এই ইউরিন যার স্যাম্পল, বা যেই পেশেন্টের স্যাম্পলটা ইউরিন, সেই পেশেন্ট অবশ্যই কোনো না কোনো ডিজিজ ক্যারি করতেছে। সো আমরা এখান থেকে জাস্ট ভলিউম কতটুকুন এটা পড়ানোর জন্য অনেকগুলো কথা বলছি। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এগুলো আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে এগুলো সব ডিটেল পড়বো। তো আমাদের যেটা আইটেম কার্ডে আছে সেটা হচ্ছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। অ্যাবনর্মাল অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। এখন এই যে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন, এইটা তাইলে আমরা কি বললাম? অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন বলতে কী বোঝায়? যে জিনিসপত্রগুলো আসলে ইউরিনে থাকার কথা না, বাট প্রেজেন্ট হয়ে গেছে কোনো কারণে, সামহাও ইউরিনে চলে আসছে, সেটাকে আমরা বলবো অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন। তো আমি অলরেডি বলে ফেলছি কোনগুলোকে আমরা অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। গ্লুকোজ, এটা আমার ইউরিনে থাকার কথা না, এটা একটা হইতে পারে। প্রোটিন থাকার কথা না, চলে আসছে। আচ্ছা, এরপরে ব্লাড অবশ্যই থাকার কথা না, ইউরিনের মধ্যে প্রেজেন্ট আছে। কিটোন বডিজ থাকার কথা না, চলে আসে। বাইল সল্ট বা বাইল পিগমেন্ট, বাইল সল্ট যদি তুমি দাও, এইগুলা। সো এইগুলো আমার ইউরিনে নর্মালি প্রেজেন্ট থাকার কথা না, বাট চলে আসছে। সো এইগুলোকে আমরা বলবো অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন। তোমাকে জাস্ট এটুকুনি কোশ্চেন করা হয় যে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিনগুলোর নাম বলো, বাট আমরা এত অল্প পড়বো না, আমরা এর সাথে আরও কিছু এক্সট্রা জিনিস একটু পড়বো। সেটা হচ্ছে যদি আমরা গ্লুকোজ পাই ইউরিনে, আমরা যদি গ্লুকোজ পাই, সেই ক্ষেত্রে আমরা কোন টেস্ট করি? তোমরা ল্যাবে অলরেডি করে ফেলছো, বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্ট, বেনেডিক্ট টেস্টের মাধ্যমে আমরা করে থাকি। এবং এটা কোন কেসে আমরা ইউরিনে গ্লুকোজ পাবো? সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস অথবা রেনাল
গ্লাইকোসিউরিয়া এইসব কেসে আমরা গ্লুকোজ পেয়ে থাকবো। প্রোটিন আমরা কোন টেস্টের মাধ্যমে করি, এটা অবশ্যই তোমরা অলরেডি করে ফেলছো, হিট কোয়াগুলেশন টেস্ট, রাইট। আচ্ছা, হিট কোয়াগুলেশন টেস্টের মাধ্যমে আমরা ইউরিন করে থাকি। এখন এই প্রোটিনটা আসলে অনেক কন্ডিশনে পাওয়া যায়, যেমন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে তুমি প্রোটিন পাইতে পারো, নেফ্রাইটিক সিনড্রোম এইসব জায়গায় আসলে প্রোটিন খুব কমনলি পাওয়া যায়, ঠিক আছে, ইউরিনের মধ্যে। আচ্ছা, এরপরে আসো ব্লাডের জন্য আমরা কি টেস্ট করি? বেনজিডিন টেস্ট করি। কি টেস্ট? বেনজিডিন টেস্ট। যারা অনেক ভালো ভাইবা দিবা তাদেরকে কিন্তু এগুলো জিজ্ঞেস করে যে কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে, আর ব্লাড কোথায় কোন কন্ডিশনে পাবো? হেমাচুরিয়া অথবা হিমোগ্লোবিন ইউরিয়া এইসব কন্ডিশনে আমরা ব্লাড পেয়ে থাকি। কিটোন কখন পাবো? কিটোন হচ্ছে আমরা কোন টেস্টের মাধ্যমে পাবো? কিটোন আমরা রোথেরাস টেস্টের মাধ্যমে আমরা পাই, রাইট। রোথেরাস টেস্টের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এগুলা করবা তোমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের ল্যাবে, যে আলটিমেটলি এগুলো করবা। সো এটা কোন কন্ডিশনে পাবো? কিটোন বডিজ অবশ্যই কিটোসিসের ক্ষেত্রেই পাবো, রাইট। আচ্ছা, আর বাইল সল্ট আমরা পাবো হেইস সালফার টেস্টের মাধ্যমে, হেইস সালফার টেস্টের মাধ্যমে পাবা। কোন কেসে পাবা? অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। আর হিট কোয়াগুলেশনটা AGN লিখে রাখো, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওকে, সো এটা পড়বা তোমাদের পরীক্ষার জন্য। এই নীল পার্টটা ইম্পর্টেন্ট, এটা 4th কার্ডের জন্য ইম্পর্টেন্ট। আর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে যেহেতু এগুলো সবই পড়া লাগবে, বাট এটা পড়ে রাখবে এই কারণে যারা ভালো ভাইভা দিতে থাকবা, যদি এই কোশ্চেনটা করে বসে অবশ্যই শিওর থাকো, গ্লুকোজ জিজ্ঞেস করার পরেই বলবে তুমি গ্লুকোজ একটা পেশেন্টের ব্লাডের মধ্যে পাইছো, ইউরিনের মধ্যে পাইছো, কোন টেস্টের মাধ্যমে তুমি কনফার্ম করবে? বেনেডিক্ট টেস্ট, এটা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমাদের লাস্ট টপিকটা, রেট লিমিটিং পিএইচ অফ ইউরিন। ওকে, রেট লিমিটিং পিএইচ অফ ইউরিন বলতে কি বোঝায়? আমরা ইউরিনের অ্যাসিডিফিকেশন পড়ছিলাম, রাইট। ইউরিনের অ্যাসিডিফিকেশনের মধ্যে আমরা অনেকগুলা প্রসেসের মধ্যে দিয়ে গেছিলাম, বাইকার্বনেট রিঅ্যাবসর্পশন, বাইকার্বনেট রিজেনারেশনের মধ্যে দিয়ে অ্যাসিডিফিকেশনটা হয়, তাই তো। তো এই যে অ্যাসিডিফিকেশন যেটা হয়, এখন অ্যাসিডিফিকেশন কতক্ষণ চলবে? আমরা দেখছিলাম না, হাইড্রোজেন আয়নের সিক্রেশন হয় কালেক্টিং ডাক্ট সেল থেকে, অর্থাৎ টিউবিউলার সেল থেকে লুমেনে হাইড্রোজেন আয়ন সিক্রেট হচ্ছিল। এখন এই যে সিক্রেশনটা হবে, এই সিক্রেশন তো এমনি এমনি হয় না, আমরা দেখছিলাম বিভিন্ন পাম্পের মাধ্যমে, যে প্রোটন পাম্পের মাধ্যমেই মেনলি হচ্ছে সিক্রেশনটা হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমার যদি এই হাইড্রোজেন আয়ন তো সিক্রেট করতেছে প্রোটন পাম্পের মাধ্যমে, তো এইটার পিএইচ আমরা ইউরিনের পিএইচ পড়ছি 4.5 থেকে 6.8, এটা পড়ছিলাম, তাই না? 4.5 থেকে 6.8, বা আমি একদম ম্যাক্সিমাম যদি চাই 8 পর্যন্ত আমরা বলতে পারি, ঠিক আছে। এখানেও লিখছি মেবি আপ টু 8, মেনলি 6.8 বলি, বা কিছু জায়গায় আমরা 8 পর্যন্ত বলি। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, হাইড্রোজেন সিক্রেশনের মাধ্যমে তো পিএইচের অ্যাসিডিফিকেশনটা হচ্ছিল, ইউরিনের অ্যাসিডিফিকেশন, তো এইটা কেন 4.5ই ম্যাক্সিমাম, মানে মিনিমাম? লোয়েস্ট পিএইচ কেন 4.5? যেহেতু হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে, তো হাইড্রোজেন আরও সিক্রেট করতো, ইউরিনের পিএইচ 1-2 বানায় ফেলতো, পারতো তো, পারা উচিত তো ছিল। হাইড্রোজেন তো আমার প্রতিনিয়ত কালেক্টিং ডাক্ট সেলের মধ্যে আসতেছে, তারপরেও কেন হচ্ছে না? কারণ আমার ইউরিনের লোয়েস্ট পিএইচটা হচ্ছে 4.5, এর থেকে নিচে নামানো আর সম্ভব না। এখন এটাকে আমরা বলি, এই যে 4.5 অর্থাৎ লোয়েস্ট অ্যাটেইনেবল ইউরিনারি পিএইচ, এটাকে আমরা বলি রেট লিমিটিং পিএইচ অফ ইউরিন। তাহলে রেট লিমিটিং পিএইচ অফ ইউরিন কত? 4.5। এখন 4.5-এর থেকে কেন আসলে পসিবল না, এইখানে যে কথাগুলোটা লিখছি এটা আমি একটু নর্মালি তোমাদেরকে বুঝাই। আসো, আমার যে ছবিটা আমরা পড়ছিলাম অ্যাসিডিফিকেশনে, সেটা একটু ফিরে আসি। এটা হচ্ছে আমার লুমেন, আর এটা হচ্ছে সেল, ঠিক আছে, কালেক্টিং ডাক্টের সেল। আচ্ছা, কেমনে হয় কালেক্টিং ডাক্টের সেল থেকে? আমাদের কালেক্টিং ডাক্টের সেলের মধ্যে পিএইচটা থাকে 7.4, হ্যাঁ, 7.4, রাইট। আচ্ছা, এই 7.4-এর যে আমরা পিএইচটা থাকে, এইখান থেকে সেলের ভেতরে যে হাইড্রোজেনটা জেনারেট করে, সেই হাইড্রোজেনটা
আমার কিসের মাধ্যমে, প্রোটন পাম্পের মাধ্যমে আমার লুমেনের মধ্যে চলে আসে, রাইট? লুমেনের মধ্যে হাইড্রোজেনটা চলে আসে এবং এই হাইড্রোজেন আসার মাধ্যমে পিএইচটা ফল করায়, অর্থাৎ পিএইচটা কমাইতে থাকে, কমানোর মাধ্যমে অ্যাসিডিফিকেশন করে, রাইট? আচ্ছা, এখন ধরো আমার লুমেনের পিএইচ ইনিশিয়ালি যে ফিল্ট্রেটগুলো ছিল সেটা আছে 7, 7 অবস্থায় আছে, বা 6.4 লিখো, বা 6.5 লিখো, 6.5, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় আছে কত, 6.5। সেল থেকে তো প্রতিনিয়ত আমার হাইড্রোজেন রিলিজ হচ্ছে, হাইড্রোজেন যাচ্ছে, হাইড্রোজেন যাচ্ছে, হাইড্রোজেন যাচ্ছে, যাইতে যাইতে এটা কমাইতে থাকবে, রাইট? একটা জিনিস একটু খেয়াল করো তো, সেল থেকে যখন লুমেনে আমি হাইড্রোজেন পাঠাচ্ছি, হাইড্রোজেন পাঠানোর কারণে কি হচ্ছে, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন লুমেনে ক্রমাগত বাড়তেছে না, বাড়তেছে দেখেই তো পিএইচ কমতেছে। তার মানে আমার প্রত্যেকটা মোমেন্টে সেল থেকে যখন হাইড্রোজেন লুমেনের মধ্যে যাচ্ছে তখন কি হচ্ছে, আমার লুমেনের হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা বাড়তেছে, ঠিক? এখন যখন আমার পিএইচ হচ্ছে লুমেনের মধ্যে 4.5 হয়ে যায়, অর্থাৎ রেট লিমিটিং অবস্থায় চলে আসে, 4.5 হয়ে যাচ্ছে, তখন আমার হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা লুমেনের মধ্যে থাকে 40 মাইক্রোমোল পার লিটার, 40 মাইক্রোমোল পার লিটার, রাইট? আচ্ছা, 4.5 পিএইচে আমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, লুমেনে কত, 40 মাইক্রোমোল পার লিটার। সেলের তো আর পিএইচ চেঞ্জ হয় নাই, রাইট? সেলের তো 7.4 প্রতিনিয়ত হাইড্রোজেন জেনারেট করার কারণেই তো আসতেছিল। সেলের পিএইচটা কত? সেলে যখন এই 7.4 অবস্থায় আছে, সেলের পিএইচটা হচ্ছে, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন থাকে হচ্ছে, মানে 7.4 থাকে, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন থাকে 40 ন্যানোমোল পার লিটার। এখন একটু খেয়াল করে দেখো তো, যখন আমার লুমেনের পিএইচটা 4.5 হয়ে যায় তখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কত, 40 মাইক্রোমোল পার লিটার। আর কালেক্টিং ডাক্টের যে সেলটা আছে এখানে আমার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কত, 40 ন্যানোমোল পার লিটার। তার মানে লুমেনে আমার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কত গুণ বেড়ে গেছে, হাইড্রোজেন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কতটুকুন বেড়ে গেছে, গ্রেডিয়েন্ট বেড়ে গেছে 1000 টাইমস, রাইট? সেলের থেকে লুমেনে আমার হাইড্রোজেন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কতটুকুন বেড়ে গেছে, 1000 টাইমস বেড়ে গেছে। এখন একটু খেয়াল করো তো, আমরা এই যে এই জায়গায় যে জিনিসটা পড়ছিলাম, কোথায়, এই যে এই জায়গাটায় মনে আছে, লিমিটিং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এইখানেও কি সেম অবস্থাটা তৈরি হয়ে গেছে না? এই যে প্রোটন পাম্প, যেই ট্রান্সপোর্টারটা কিনা আমার এইখানে, যে কিনা আমার এইখানে কি করতেছিল, হাইড্রোজেনকে সেল থেকে লুমেনের মধ্যে আনতেছিল, এখন 1000 গুণ বেড়ে যাওয়ার কারণে এই প্রোটন পাম্পটা কি আর কাজ করতে পারবে? পারবে? অবশ্যই পারবে না। যদি এই প্রোটন পাম্পটা আর কাজ করতে না পারে তাইলে আমার কি ঘটনা ঘটবে? তাইলে আলটিমেটলি সেল থেকে আর হাইড্রোজেন আয়ন আমার লুমেনের মধ্যেও আসতে পারবে না। আর সেল থেকে যদি লুমেনে আমার হাইড্রোজেন আয়ন আসতে না পারে, হাইড্রোজেন আয়ন আসতে না পারার কারণে আমার তো লুমেনের পিএইচটা আর কমতে পারবে না। পারবে? পারবে না। দ্যাটস ওয়াই লুমেনের পিএইচ এই 4.5 এই অবস্থায় এসে ফিক্সড হয়ে যায়, বা এর থেকে কমে আমরা আর নামাইতে পারি না। এই জন্য 4.5কে আমরা বলে থাকি লিমিটিং পিএইচ অফ ইউরিন। কেমন? সো এই যে যেই জিনিসটা পড়লা এইখানে, এটা যদি আমি আরেকবার একটু সংক্ষেপে বলি, যে আমার নর্মালি আমরা জানি কালেক্টিং সেল থেকে, কালেক্টিং ডাক্টের সেল থেকে লুমেনের মধ্যে আমার হাইড্রোজেন আয়ন রিলিজ হয় বা হাইড্রোজেন আয়ন আসে। এখন যখন আমার নর্মালি সেলের মধ্যে পিএইচ থাকে 7.4, যেটা কিনা লুমেনের মধ্যে ধরে নাও 6.5 আছে। সো এই অবস্থায় হাইড্রোজেন আয়ন প্রোটন পাম্পের মাধ্যমে লুমেনের মধ্যে আসতে থাকবে, লুমেনের মধ্যে আসতে থাকবে, লুমেনের মধ্যে আসতে থাকবে। এখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যত বাড়তেছে পিএইচ তত কমতেছে, অ্যান্ড একটা সার্টেন লেভেলে সেটা 4.5-এ চলে আসছে। এখন ঘটনা দেখো, যখন আমার লুমেনের মধ্যে পিএইচ হচ্ছে 4.5, তখন লুমেনের ফিল্ট্রেটের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 40 মাইক্রোমোল পার লিটার। এই কেসে আমার সেলে যখন পিএইচ 7.4, তখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, 40 ন্যানোমোল পার লিটার। এই অবস্থায় এই 40 মাইক্রোমোল পার লিটার এবং 40 ন্যানোমোল পার লিটারের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1000 গুণ বেশি। আমার লুমেনে কনসেন্ট্রেশন 1000 গুণ বেশি। এটার কারণে কি হচ্ছে? এটার কারণে আমার যে প্রোটন পাম্পটা ছিল সেইটা আর ইফেক্টিভ হবে না, অর্থাৎ আমার কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের এইখানে পাস আর করাইতে পারবে না। যার কারণে কি হচ্ছে? যার কারণে কিনা আমার আলটিমেটলি এইখানে আর হাইড্রোজেন আয়ন লুমেনের মধ্যে আসতে পারতেছে না। হাইড্রোজেন আয়ন
লুমেনের মধ্যে আসতে না পারার কারণে ইভেনচুয়ালি কি হয়ে যাচ্ছে, ইভেনচুয়ালি আমার আর পিএইচও কমতেছে না। সো পিএইচটা 4.5 এসে ফিক্সড হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে রেট লিমিটিং পিএইচ অফ ইউরিন। সো এইটুকুন ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা এই যতটুকুন পড়ছি এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে ডায়োরেসিসটা অবশ্যই খুব ভালো মতন পড়তে হবে। ডায়োরেসিসটা পরীক্ষায় আসে, কমনলি টিচাররা এখান থেকে কোশ্চেন দেয়। সো আজকের ক্লাসে যে জিনিসপত্রগুলো বুঝবা না অবশ্যই আমাদেরকে জানাবা, ওগুলো আমরা সলভ করে দেওয়ার ট্রাই করবো। আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। খোদা হাফেজ।